আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর যে নতুন সিলেবাস হয়েছে 2024 সালে তার প্রথম সেমিস্টারের দ্বিতীয় যে কবিতাটা দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস এর আমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আলোচনা করে নেব। আর যদি এই টেক্সটের পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলেও আমাদের ওয়েবসাইট www.studysolves.com-এ গেলে তোমরা সমস্ত কিছু পেতে পারো। ক্লাস 11-এর নতুন সিলেবাসের ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 নিউ সিলেবাসে ক্লিক করলে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সমস্ত পাঠ্যাংশের ভিডিও তোমরা পেয়ে যাবে। তাই দেরি না করে আমরা, যদিও এখনও টেক্সট বই বেরোয়নি, লেট স্টার্ট অংশে চলে যাই। অর্থাৎ কবি পরিচিতি, অর্থাৎ কবি সম্পর্কে কিছু জেনে নিই। সেটা হলো কি, উইলিয়াম বাটলার ইয়েটস, যার শর্ট নেম হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, ওয়াজ বর্ন অন জুন 13, 1865। 1865 সালে 13ই জুন ইনি জন্মগ্রহণ করেছিলেন ইন ডাবলিন, আয়ারল্যান্ডের ডাবলিনে উনি জন্মগ্রহণ করেছিলেন 1865 সালে 13ই জুন। হি ওয়ার্ক টায়ারলেসলি, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন অ্যাজ আ পোয়েট, একজন কবি হিসেবে, প্লে রাইট নাট্যকার হিসেবে, এবং লিটারেরি ক্রিটিক, সাহিত্য সমালোচক হিসেবে। একাধারে ছিলেন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তারপরে তার সম্পর্কে আমরা কি জানতে পারি? হিজ ওয়ার্ক অ্যাজ প্লে রাইট, তার নাট্যকার হিসেবে যা কাজ রয়েছে, দ্য লেস সাকসেসফুল দ্যান ইজ পোয়েট্রি, তার কবিতার চেয়েও সেগুলো কম সফল, অর্থাৎ কবি হিসেবেই তিনি বেশি সফল। অকুপাইড মাচ অফ হিজ এনার্জি থ্রু আউট হিজ লাইফ, তার জীবনের সমস্ত জীবনী শক্তিটা বেশিরভাগটাই কিন্তু এটি তিনি লাগিয়েছেন। হিজ নোটেবল ওয়ার্কস আর, তার বিখ্যাত বা উল্লেখযোগ্য কাজগুলির নাম কি সেটা আমরা জানি। দ্য সেকেন্ড কামিং, লেডা অ্যান্ড দ্য সোয়ান, অ্যামং স্কুল চিলড্রেন, সেলিং টু বাইজেন্টিয়াম ইত্যাদি হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে অন্যতম। আর লাস্ট কি, হি ওয়ান দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1923, 1923 সালে সাহিত্যের জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পান এই ডব্লিউ.বি. ইয়েটস। তারই এক উল্লেখযোগ্য কবিতা আজকে আমরা পড়ব, দ্য সেকেন্ড কামিং। কিন্তু কবিতাটি পড়ার আগে আমরা কবিতাটি এক পলকে কবিতাটি সম্পর্কে কি কি জানতে পারি সেটা একটু জেনে নিই। দ্য পোয়েম অ্যাট এ গ্লান্স, অর্থাৎ কবিতা সম্পর্কে কিছু তথ্য আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে নেব, যেগুলো আমাদের কাজে লাগবে এমসিকিউ এর জন্য। দ্য সেকেন্ড কামিং এটা কী ধরনের কবিতা? আর 2 স্টানজা পোয়েম, একটা 2টি স্তবকে বিভক্ত কবিতা, 8 and 14 লাইন, যেটা 8 এবং 14 লাইনের 2 স্তবকে বিভক্ত কবিতা। দ্বিতীয় কি, ফার্স্ট পাবলিশড কবে প্রকাশিত হয়েছিল? ইন দ্য ডায়াল, নভেম্বর 1920, 1920 সালে দ্য ডায়াল পত্রিকায় এটি কিন্তু প্রথম প্রকাশিত হয়। তারপরে কি কি ধরনের কবিতা? অ্যালিগরিক্যাল পোয়েম, এটি একটি রূপক পোয়েম উইথ রিচ সিম্বলিজম, কিন্তু এতে কিন্তু এর সিম্বলিজম, অর্থাৎ এর মধ্যে আমাদের এই কবিতার মধ্যে যে সিম্বলগুলি কবি ব্যবহার করেছেন সেগুলো অতি উচ্চমার্গের। 4 নম্বর কি বলেছে? থিম, কবিতার বিষয়বস্তু কি? ইট সিম্বলাইজেস দ্য মার্সিলেস মাইন্ডলেস মডার্ন সিভিলাইজেশন, এটি হৃদয়হীন নির্দয় বর্তমান সভ্যতার কথা তুলে ধরেছে। অ্যান্ড দ্য কামিং অফ সুপার ন্যাচারাল ক্রিয়েচার, এবং একটা অতিপ্রাকৃতিক জীবের আগমন, দ্য রাফ বিস্ট, যেটিকে তিনি রাফ বিস্ট নামে বা নির্দয় পশু হিসেবে তুলে ধরেছেন, তার দ্বিতীয় আগমনের কথাই এই কবিতার মূল বিষয়বস্তু। তাহলে এগুলো আমরা ছোট্ট করে জেনে নিলাম এই সম্পর্কে কি কি। এবার টাইটেলটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। টাইটেলটা কি কবিতাটির শিরোনাম দ্য সেকেন্ড কামিং, যার অর্থ হচ্ছে দ্বিতীয় আগমন। নতুন শান্তিপূর্ণ পৃথিবীর সূচনা করার জন্য খ্রিস্টের দ্বিতীয় আগমনকেই বোঝায়। খ্রিস্টীয় যুগে চালিকা শক্তি ছিল একটি গবাদি পশুর গোয়ালে জন্মগ্রহণকারী একটি ঐশ্বরিক শিশু, অর্থাৎ যীশুখ্রিস্ট। কিন্তু কবি মনে করেন ভবিষ্যৎ যুগের চালিকা শক্তি হবে একটি অতিপ্রাকৃত প্রাণী, যাকে তিনি বলেছেন দ্য রাফ বিস্ট। ইয়েটস এই ভবিষ্যৎবাণীও করেছেন যে বিশ্ববলয়ের বিপরীত ঘূর্ণনের ফলে, অর্থাৎ সভ্যতার উল্টো ঘুরছে সভ্যতা, এর ফলে 2000 বছরের যে খ্রিস্টান চক্রের ধ্বংস হবে এবং তার মধ্যে নতুন এক হিংস্র পাশবিক সভ্যতা বিরোধী পরিস্থিতির জন্ম হবে। ওই অতিপ্রাকৃত প্রাণীটির বিশাল আকারে একটি সিংহের শরীর এবং মানুষের মাথা রয়েছে। এটি কিছু দূরের মরুভূমি থেকে বেরিয়ে এসে খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে দেখা যাবে। চিত্রটি এতই ভয়ানক হবে যে মরুভূমির পাখিরাও আতঙ্কে উড়ে যাবে। এটি একটি নির্দয় এবং শূন্য দৃষ্টি রয়েছে এই দ্য রাফ বিস্টের। এটি নির্দয়, নির্বোধ এবং আধুনিক সভ্যতার প্রতীক। অর্থাৎ এই কবিতার শিরোনাম দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। খ্রিস্টের দ্বিতীয় আগমনের বদলে কবির কল্পনায় এক রাফ বিস্টের আগমনের কথাই তুলে ধরছে। তাহলে আমরা টাইটেলটিও জেনে নিলাম।
এবার আমরা কবিতায় ফিরে আসছি। প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণ দেখো তোমরা ব্র্যাকেটের মধ্যে পাবে। প্রথম লাইন শুরু হচ্ছে টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরতে এবং ঘুরতে। দ্য ওয়াইন্ডিং অর্থাৎ প্রসার্যমান, অর্থাৎ যেটা চক্রাকারে এগিয়ে যাচ্ছে। জায়ার বলয়ে, প্রসার্যমান বা চক্রকার বলয়ের আবর্তনে ঘুরতে ঘুরতে, অর্থাৎ সভ্যতাকে কেন্দ্র করে সভ্যতার চাকা ঘুরে চলেছে। কবি বলছেন সেটি যত ঘুরছে সভ্যতার চাকা, তার পরিধি তত বাড়ছে। ফলে কেন্দ্র থেকে পরিধি দূরে দূরে সরে যাচ্ছে এবং সেটি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ সভ্যতার অগ্রগতির সাথে সাথে তার নিয়ন্ত্রণের বাইরেও চলে যাচ্ছে। 2 নম্বরে বলছে দেখো দ্য ফ্যালকন মানে বাজ পাখি, ক্যান নট পারে না হিয়ার শুনতে দ্য ফ্যালকন আর মালিককে বা পালককে। বাজ পাখি শুনতে পায় না মালিকের বা বাজ পালকের ডাক। তার মানেটা কি? এখানে ফ্যালকন বলতে ঈশ্বর সৃষ্ট প্রাণ, অর্থাৎ মনুষ্যদের কথাই বলা হয়েছে, মানুষের কথা। আর ফ্যালকনার হচ্ছেন ঈশ্বর। বাজ পাখি অর্থাৎ বর্তমান সভ্যতার মানুষদের বোঝানো হয়েছে যারা ঈশ্বরের সংস্পর্শ থেকে বহু দূরে চলে যাচ্ছে। ফলে তারা কিন্তু ঈশ্বরের একদম সংস্পর্শে দূরে চলে যাওয়ায় তার ঈশ্বরের সেই ডাক বা তার সেই নীতি নিয়ম কিছুই মেনে চলছে না। তাহলে এখান থেকে বুঝতে পারা গেল ফ্যালকন কাকে বলছে, ফ্যালকনার কাকে বলা হচ্ছে। 2টো MCQ বলছে এই যে ফ্যালকন বাজ পাখি এরকম দেখেছো তোমরা নিশ্চয়ই জানো। বলছে থিংস সব কিছু, ফল অ্যাপার্ট ভেঙে পড়ে, দ্য সেন্টার কেন্দ্রবিন্দু, ক্যান নট পারে না হোল্ড ধরে রাখতে। ভেঙে পড়ে সব কিছু, কেন্দ্রবিন্দু আর সভ্যতাকে ধরে রাখতে অক্ষম। মূল কেন্দ্র থেকে সব কিছু তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে দূরে সরে গেছে। যত দূরে সরে যাচ্ছে সব কিছু আস্তে আস্তে তত কেন্দ্রের বাইরে, অর্থাৎ কেন্দ্র থেকে, অর্থাৎ মূল সভ্যতার কেন্দ্র থেকে যত দূরে সরে যাচ্ছে তত কিন্তু তারা আস্তে আস্তে অপকেন্দ্রিক শক্তি দ্বারা চালিত হচ্ছে সব কিছু। তাই সমস্ত কিছু সভ্যতার সমস্ত মূল্যবোধ ন্যায় নীতি আস্তে আস্তে একে একে ভেঙে পড়ছে। তারপরের লাইন বলছে মেয়ার শুধুমাত্র বা নিছক, অ্যানার্কি অরাজকতা, লুজড আপন নেমে এসছে দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে শুধুমাত্র অরাজকতা নেমে এসছে, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে নৈরাজ্য নেমে এসছে। যেহেতু দেখতে পাচ্ছ ফ্যালকনারের কথা শুনছে না, আস্তে আস্তে সভ্যতার পরিধি যত বৃদ্ধি পাচ্ছে মূল সভ্যতার যে নীতি ন্যায় সমস্ত জিনিস থেকে সেটা দূরে দূরে সরে যাচ্ছে। তাহলে এই 4 লাইনটা আমরা বুঝে নিলাম। এবার আমরা পরের অংশে যাচ্ছি। বলছে দ্য ব্লাড ডিমড, রক্ত স্নাত বা রক্তপাতে, টাইড মানে জোয়ার, ইজ লুজন্ড আছড়ে পড়ছে, অ্যান্ড এভরিওয়ার সর্বত্র। রক্ত স্নাত বা রক্তপাতে ঝাপসা হওয়া জোয়ার সবখানে আছড়ে পড়ছে। রক্তপাতে ঝাপসা হওয়া জোয়ার সবখানে আছড়ে পড়ছে। তার মানে কি? চতুর্দিক অবিরাম সন্ত্রাস আর রক্তপাতে ভরে গেছে। আর এই স্রোত বলছে বা জোয়ার বলছে মানে কি? এই রক্তপাত বা এই সন্ত্রাস, এই হানাহানি, এই কাটাকাটি ক্রমাগত চলছে, যার ফলে সেটা স্রোতের মতো সমস্ত পৃথিবী জুড়ে সমস্ত সভ্যতা জুড়ে আছড়ে পড়ছে, শুধুমাত্র চারিদিকে হানাহানি আর কাটাকাটি। তারপরের অংশে কি বলছে দেখো, দ্য সেরিমনি মানে উদযাপন অফ ইনোসেন্স, সারল্যের, ইজ ড্রাউন্ড হয় নিমজ্জিত। সারল্যের উদযাপন বা জয়গান আজ নিমজ্জিত। তার মানেটা কি? মানে চারিদিকে এত বিশৃঙ্খলা, এত অরাজকতা বিরাজ করছে, যার ফলে সততা এবং অন্যান্য গুণাবলীগুলো আস্তে আস্তে এই পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। তাই আজকে সারল্যের সারা পৃথিবী জুড়ে আর দাম নেই, সর্বত্র শুধু বিশৃঙ্খলা, অরাজকতা ও রক্তপাত। সেই জন্যই বলছেন কবি যে সারল্যের জয়গান আজ নিমজ্জিত। তারপরের লাইনে বলছে দেখো দ্য বেস্ট, সেরাদের ল্যাক নেই, অল কনভিকশন মানে প্রত্যয়। সেরাদের অর্থাৎ শ্রেষ্ঠ মানুষদের, যারা সৎ মানুষ, তাদের নিজের ওপর কোনো বিশ্বাস বা প্রত্যয় নেই। হোয়াইল দ্য ওয়ার্স্ট, যখন খারাপ বা নিকৃষ্টরা কী করছে? আর হয় ফুল অফ ভরপুর, প্যাশনেট ইন্টেন্সিটি মানে কি না? উৎসাহের আতিশয্যে বা তীব্রতায়, হচ্ছে গিয়ে তারা ভরপুর। তার মানে আধুনিক সমাজ অবক্ষয়ের দিকে। এই পরিস্থিতিতে সমস্ত মূল্যবোধ মানুষের উল্টে গেছে। যে সমস্ত ন্যায়নিষ্ঠ লোকেরা রয়েছে তারা তাদের ইতিবাচক এবং আত্মবিশ্বাসটা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। ফলে তাদের যে প্রত্যয় বা বিশ্বাস সেটা তলিয়ে যাচ্ছে।
উল্টো দিকে যে সমস্ত মানুষেরা একেবারে ন্যায়নিষ্ঠ নয় এবং যারা সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে চলেছে তারা উৎসাহের আতিশয্যে ভরপুর হয়ে পড়েছে, মানে সম্পূর্ণ উল্টো পুরাণ। তাহলে দেখতে পাচ্ছ সমাজের যে পরিস্থিতি, বর্তমান সমাজের যে খারাপ পরিস্থিতি, সেটাই কিন্তু এখানে উনি তুলে ধরছেন। তাহলে প্রথম স্তবকের মধ্যে থেকে আমরা কি জানলাম, যে আস্তে আস্তে সমাজের সভ্যতার বৃত্ত আলগা হতে শুরু করেছে। বাজ পাখি অর্থাৎ মানুষ তার ঈশ্বরের প্রতি তার যে যোগাযোগ সেটা হারিয়ে ফেলেছে। চরম অরাজকতায় চারিদিক ভর্তি হয়ে গেছে এবং হানাহানি এবং রক্তের স্রোতে চারিদিক এমনভাবে ভর্তি হয়ে গেছে যে জ্ঞানী এবং ভালো মানুষেরা নিজেদের আত্মবিশ্বাসকে আস্তে আস্তে হারিয়ে ফেলছে এবং অন্য মানুষেরা অর্থাৎ এই সমস্ত দুর্বৃত্তদের দ্বারাই পৃথিবীতে তারা তাদের প্রভুত্ব জারি করছে। আমরা প্রথম স্তবক দেখে নিলাম, এবার আমরা যাচ্ছি দ্বিতীয় স্তবকে। বলছে শিওরলি, নিশ্চিতভাবে, সাম কোনো রেভিলেশন, দেখো রেভিলেশন মানে বিস্ময়কর উদ্ঘাটন, ইজ হয় অ্যাট হ্যান্ড, খুব কাছে বা আসন্ন। নিশ্চিতভাবে কোনো বিস্ময়কর ঘটনা বা উদ্ঘাটন আসন্ন, অর্থাৎ কবি কিন্তু এখানে সেই আবার বাইবেলের ধর্মকথায় ফিরে গিয়ে বলতে চাইছেন, আশা করছেন যে এরকম দিন যখন পৃথিবীতে এরকম সমাজের এই পরিস্থিতি এসছে, তাহলে নিশ্চিতভাবে সমাজে অবশ্যই আবার ধ্বংসের মুখে সেটা, এবং বিচারের শেষ দিন আসন্ন, যেখানে যীশুখ্রিস্ট আবার এসে সবার বিচার করবেন, এরকম দিন আসন্ন হয়তো তার মনে হচ্ছিল। বলছে শিওরলি, নিশ্চিতভাবে, দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, অ্যাট হ্যান্ড, ইজ হয় অ্যাট হ্যান্ড, খুব কাছে বা আসন্ন। নিশ্চিত দ্বিতীয় আগমন খুব কাছে বা আসন্ন, অর্থাৎ দ্বিতীয় আগমনের কথা বলতে কবি যীশুখ্রিস্টের যে পুনরাগমন বা পুনরুত্থান তার কথাই এখানে বোঝাতে চেয়েছেন, যে তার মনে হচ্ছে নিশ্চয়ই আসন্ন এটা, দ্য সেকেন্ড কামিং। কিন্তু এবার আবার তিনি বিশ্বাস প্রকাশ করছেন দ্বিতীয় আগমন হার্ডলি, যেই মাত্র আর হয় দিস ওয়ার্ডস, এই কথাগুলি আউট, প্রকাশিত বা উচ্চারিত, যেই মাত্র এই কথাগুলো উচ্চারিত হয় যে সামাজিক এই কলুষিত পরিবেশ থেকে উদ্ধার করার জন্য আবার খ্রিস্ট আসছেন সমস্ত ন্যায় বিচার করে পৃথিবীকে আবার কালিমা মুক্ত করার জন্য, যেই এই দ্বিতীয় আগমন, সেকেন্ড কামিং, এই কথাটি যেই প্রকাশিত হয় বা উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে কি হয়, হোয়েন, যখন ভাস্ট ইমেজ, একটা বিশাল প্রতিমূর্তি, ভাস্ট ইমেজ শব্দ অর্থ হচ্ছে বিশাল প্রতিমূর্তি, আউট অফ থেকে স্পিরিটাস শব্দের অর্থ হচ্ছে অনুপ্রেরণাদায়ী মুন্ডি, অনুপ্রেরণাদায়ী শক্তি বা বিশ্বস্পন্দন। মনে রাখতে হবে এই স্পিরিটাস মুন্ডি এটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ, যার মানেটা হচ্ছে কি, এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। কেউ কেউ বলেন এটিকে বলা হয় বিশ্বস্পন্দন, কেউ কেউ বলেন নিখিল সৃষ্টির আঁতুর ঘর, আবার কোনো কোনো সমালোচক মনে করেন এটি হচ্ছে সমস্ত শক্তির উৎস, যেটা আমাদের সকলের মধ্যেই নিহিত রয়েছে। বলছেন কবি, বলছেন যখনই দ্বিতীয় আগমনের কথা মনে হয় তখনই একটা অনুপ্রেরণাদায়ী শক্তি যা থেকে উচ্চারিত এক বিশাল প্রতিমূর্তি দেখা যায়। তারপর কি বলছেন, এই বিশাল প্রতিমূর্তির ফলে 4 নম্বর এর পরের অংশে কি বলছে, পরের অংশে বলছেন ট্রাভেলস মানে পীড়া দেবে, মাই সাইট আমার দৃষ্টিকে, সামওয়্যার কোথাও, ইন স্যান্ডস বালিতে অফ দ্য ডেজার্ট মরুভূমির, আমার দৃষ্টিকে পীড়া দেবে মরুভূমির বালিতে কোথাও। তার মানেটা কি বলছেন, যে কবি বলছেন যে তার দৃষ্টিকে একটু পীড়া দেবে, কেন সেটা পরের লাইনে দেখো, বলছে আসেপ, একটি আকৃতি, উইথ লায়ন, যুক্ত সিংহের, বডি, সিংহের শরীর, অ্যান্ড হেড অফ আ ম্যান, মস্তকটা একটা মানুষের, এমন একটা মূর্তি যার সিংহের শরীর আর নরমস্তক বিশিষ্ট এক আকৃতি। কতকটা তোমরা ইতিহাসের পাতায় দেখেছো, যেটাকে আমরা স্ফিংস বলে থাকি মিশরের, মাথাটা সিংহে, মাথাটা মানুষের এবং দেহটা সিংহের, এরকম একটা বিশাল মূর্তি মরুভূমিতে উনি দেখবেন। গেজ, একটি দৃষ্টি, ব্ল্যাঙ্ক, শূন্য, অ্যান্ড এবং পিটিলেস, নিষ্করুণ বা ক্ষমাহীন, অ্যাজ দ্য সান, সূর্যের মতো, যার দৃষ্টি শূন্য আর নিষ্করুণ ক্ষমাহীন সূর্যের মতো, যার দৃষ্টি শূন্য আর ক্ষমাহীন সূর্যের মতো, ইজ মুভিং, সে সঞ্চালন করছে বা এগিয়ে যাচ্ছে, ইট স্লো থাইজ, এর ধীর উরুগুলো নিয়ে, হোয়াইল অল অ্যাবাউট আর, যখন তার চারপাশে সব কিছু রিল, পাক খাচ্ছে, শ্যাডোজ, ছায়ারা, অফ দ্য ইন্ডিগন্যান্ট, ইন্ডিগন্যান্ট মানে রুষ্ট, ডেজার্ট বার্ডস, রুষ্ট বা ভীত সন্তুষ্ট মরু পক্ষীদের ছায়া পাক খেতে থাকে তার চারপাশে। তাহলে এখান থেকে কবি কি বলতে চাইছেন, অর্থাৎ বলছেন সভ্যতা যখন ধ্বংসের মুখে, যীশুখ্রিস্ট তখন তো আবার অবতার রূপে জন্মগ্রহণ করবেন, এটাই আশা। কিন্তু কবি বলছেন যেই তিনি আবার দ্বিতীয়
আগমন এই কথাটি বলছেন, সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাচ্ছেন এক উদ্ভট জন্তুর আবির্ভাব ঘটছে, যে দৃশ্যের ভয়াবহতা তার চোখকে কষ্ট দিচ্ছে। জন্তুটি সিংহের মতো দেখতে, তার মাথাটি হচ্ছে মানুষের মতো। চিত্রটি মিশরীয় স্ফিংসকে আমাদের চোখের সামনে ভাসায়। এটি বালির মধ্যে থেকে উঠে আসছে এবং যার দৃষ্টি শীতল এবং ক্ষমাহীন এবং ধীর পদক্ষেপে এটা এগিয়ে চলেছে, এবং এর ভয়ে মরুভূমির পাখিরাও ঝটপট করে উড়ে যাচ্ছে। তারপর কি বলছে, দ্য ডার্কনেস, অন্ধকার ড্রপস নেমে আসে এগেইন আবার, বাট কিন্তু নাও এখন আই নো, আমি জানি। অন্ধকার আবার নেমে আসে, কিন্তু আমি জানি। কি জানেন সেটা দেখা যাক। তিনি বলছেন দ্য 20 সেঞ্চুরির, সেই 20 শতাব্দীর স্টোনি স্লিপ, পাথুরে নিদ্রার, 20 শতাব্দী ধরে সংজ্ঞাহীন বা পাথুরে নিদ্রা, খ্রিস্টের জন্মের পূর্বে রোমান সাম্রাজ্যের গ্রিক এবং রোমানীয় সভ্যতা 20 বছর ধরে যেভাবে ছিল সেটিকেই বলা হয় কিন্তু স্টোনি স্লিপ। খ্রিস্টের জন্মের পর, যীশু খ্রিস্টের জন্মের পর আবার তাদের কিন্তু একটা পুনর্জাগরণ ঘটে। এখানে খ্রিস্টের জন্মের পূর্ববর্তী সেই সময়ের কথাই কিন্তু বলা হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টের আবির্ভাবের পূর্বের গ্রিক এবং রোমানীয় যে সভ্যতার সেই সুপ্ত দশা, সেই সুপ্ত দশার কথাই বলা হয়েছে স্টোনি স্লিপের মাধ্যমে। অয়ার হয়েছিল ভেক্স, বিক্ষুব্ধ বা বিঘ্নিত, নাইটমেয়ার টু নাইটমেয়ার, দুঃস্বপ্নে, বাই দ্বারা, আর রকিং কার্ডল, একটা দোদুল্যমান দোলনায়। বিঘ্নিত হয়েছিল এক দুঃস্বপ্নের দোদুল্যমান দোলনায়, অর্থাৎ যেটা বলা হলো যীশুখ্রিস্টের জন্মের সাথে সাথে গ্রিক এবং রোমানীয় যে 20 শতাব্দী ধরে যে সভ্যতা যেটি ঘুমিয়েছিল, অর্থাৎ যেটি বিভিন্ন রকম পঙ্কিলতায় পূর্ণ হয়ে গিয়েছিল, সেটি আবার এক ঝটকায় যেন জেগে উঠেছিল যীশুখ্রিস্টের জন্মের সাথে সাথে, তার কথাই এখানে বলা হয়েছে কিন্তু। এবং হোয়াট এ রাফ বিস্ট, কি নির্মম পশু, অর্থাৎ কি নির্মম পশুর কথা, বা কি মানে একেবারে দুরন্ত বা নির্মম পশু। অ্যাট ইটস আওয়ার, এর সময় কাম রাউন্ড, এসেছে ঘনিয়ে, অ্যাট লাস্ট, অবশেষে। কি দুরন্ত পশু, তার সময় অবশেষে ঘনিয়ে এসেছে। এবং লাস্টে বলেছে দেখো, স্লাউচেস, জবুথবুভাবে সে হাঁটছে টুয়ার্ডস দিকে, কোন দিকে হাঁটছে, বেথলেহেম টু বি বর্ন, আবার জন্ম নেবে বলে। জবুথবুভাবে কি সে হেঁটে যাচ্ছে এই পশুটা বেথলেহেমের দিকে আবার পুনর্জন্ম নেবে বলে? তাহলে কবি বলছেন তার দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তার মনে হচ্ছে নতুন যুগের সূচনার পরিবর্তে কোনো অশুভ এক ইঙ্গিত দেয়া হচ্ছে। যীশুখ্রিস্টের পুনর্জীবন বা দ্বিতীয় আগমনের পরিবর্তে আবির্ভাব হতে চলেছে এক মহাদানবীয় শক্তির, যে ভালোবাসা, ক্ষমা, ধৈর্য, সমস্ত কিছু খ্রিস্টীয় যুগের মূল ভিত্তি ছিল, সেগুলি আবার পরিসমাপ্তি ঘটতে চলেছে। খ্রিস্টের পুনর্জন্ম বা পুনরাগমনের বদলে এক ক্ষমাহীন সন্ত্রাসের উদ্ভব ঘটতে চলেছে, যা হিংসার মাধ্যমে এবং নির্মমতার মাধ্যমে সমস্ত পৃথিবীর ওপর আবার তার কিন্তু কর্তৃত্ব কায়েম করবে। তাই যীশুখ্রিস্টের বদলে ওই বিকট মূর্তির জন্ম হচ্ছে সারা পৃথিবীর ওপর আধিপত্য বিস্তার করার জন্য, যা আধুনিক সভ্যতা, নির্মমতা এবং একেবারে পঙ্কিল রূপের প্রতীক। তাহলে এইভাবে আমরা গোটা কবিতাটা দেখলাম, যদিও একটা রূপক কবিতা এবং প্রত্যেকটি ছত্রে ছত্রে প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ, প্রতিটা আমরা আলোচনা করলাম। সমস্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরের চ্যাপ্টারের ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পেয়ে যাবে।